মোটামুটিভাবে ফার্স্টের দিন 60,000 থেকে 70,000 টাকা শপিং করে দিছি ওকে। গোল্ডের আংটি স্বর্ণ দেওয়া হয়েছে না? হ্যাঁ, স্বর্ণ আমি অলরেডি ওর জন্য 8-10 ভরি স্বর্ণ রেখে দিছি। বিয়ের প্রিপারেশন হ্যাঁ, প্রিপারেশন টোটাল নিয়ে আছে। কিন্তু মেয়ে নেই, কোনে নেই। কোনে হাওয়া হয়ে গেছে। যে বিষয়গুলো তার কর্মফল, যে চলে যাবে তো কর্মফল এটা। মানে যোগ্যতার চেয়ে বেশি কাউকে দিলে ভেজালটা হ্যাঁ, ভেজালটা অটোমেটিক। বাহ বাহ বাহ, খুব চমৎকার একটা জিনিস শিখলাম। ভাইয়া, তুমি তো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজনের প্রেমে পড়লা, তাকে এনগেজমেন্ট করলা, বিয়েগুলো প্রায়, এই প্রেম আবার ভেঙে গেল, এত কিছু হইল, অসুস্থ হইল মেয়েটা, এখন তুমি দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করছো রীতিমতো। স্টোরিটা বলো তো, হাউ ইটস হ্যাপেন্ড। না, পালিয়ে যাও না, পালিয়ে যাওয়া বলতে একটা নিজের কাছ থেকেই লুকাচ্ছ মনে হচ্ছে। নিজের কাছ থেকে লুকাচ্ছি না, ওকে সমাজে যাতে ওকে খারাপ পজিশনে না যাইতে হয়, বা ও যাতে কোনো ধরনের সামাজিকভাবে ওর সমস্যা না হয়, এই কারণে হচ্ছে ও তো এখন অসুস্থ, অসুস্থ একটা সময় ছিল, তখন হচ্ছে আমি ওকে ফুল সাপোর্ট করছি লাইফে যতটুকু দরকার। তার পরবর্তীতে ও যখন সুস্থ হয়েছে, তারপরে আমাদের সঙ্গে ভালো বন্ডিং ছিল। ওর সাথে দেখা হইলে করতেছো? আমাদের রিলেশনটা একটু ক্রিটিক্যাল টাইপের বলতে ঝগড়া দিয়ে শুরু। ও একটা পেস ব্লক করে, তো দেখা যাচ্ছে ব্লক টক করে, তো বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা বলে, তো সেটা আমার সহ্য হয় নাই। মানে যখন ভালো লাগতো, একটা বিষয় ভালো লাগা, তো একটা মেয়ে এত কিছু করতেছে লাইফে, স্ট্রাগল করতেছে লাইফে আগানোর জন্য, তার মানে অবশ্যই ভালো ভালো তো ভালো দিকটা, খারাপ দিকগুলো চিন্তা করি না কখনো, সবসময় পজিটিভটা চিন্তা করছি। ওকে, যে কি আছে ওর ভিতরে আর কি একটু বুঝি। তখন তো আমি নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, তখন থেকে মোটামুটিভাবে আমি 5 টাকার একটা গল্প শুরু হয়ে যায়। কেউ কোনো সাপোর্ট করে না লাইফে, তখন ফ্রেন্ডরা ছিল সাময়িকভাবে যতটুকু করার, তারপর ওখান থেকে আমাকে ঘুরে দাঁড়াইছি, ওখান থেকে স্ট্রাগল শুরু করছি। হঠাৎ করেই মেয়েটা চলে আসলো লাইফে, কীভাবে জানি না। এই ভালো লাগা আস্তে আস্তে মোটামুটিভাবে সবাই আমরা যখন একটা পোস্ট করি, তখন সবাই যে কোনো একটা কমেন্টস করে, কমেন্টস থেকে শুরু আর কি আমাদের যাত্রাটা। আমি আবার সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকি না কখনো, নিজে কাজ করবো না সোশ্যাল মিডিয়াতে সময় দেবো, তো মোটামুটিভাবে ওকে আমি সময় দিতাম। কাজটা যখন ফ্রি থাকতাম, তখন আমি মোটামুটি সময় দিতে এক পর্যায়ে গিয়ে আমাদের রিলেশনটা গভীর হতে থাকে। তো ওই আগের একটা সময় থাকে, মানে যে চিঠি লেখার একটা যুগ ছিল, যেটা ওইখান থেকে হচ্ছে আমাদের, মানে ওর রিলেশনটা এইভাবে করতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে এইভাবে করে আমি রিলেশন যাচ্ছি। তো ওইভাবে আমি রিলেশনটা যখন করতে চাইছি, তখন আমিও আমাকে চিন্তা করলাম যে মেয়েটা তো ভালোই, অনেক সমাজে অনেকেই আছে এইভাবে পারে না, আমাদের বাইকার কমিউনিটি তো এরকম নাই, ছেলেদের ছাড়া মেয়েরা তো 8-10টা মেয়ের ভিতরে একটা মেয়ে হয়তো বা। তো চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, তাহলে আমি একটু সময় দিই ওকে। তো আবার নিজের কাজের পাশাপাশি আমি ওকে সময় দিতাম। তারপর অন্যান্য সাইড আছে, বিজনেস সেক্টর ছাড়াও পলিটিক্যাল সেক্টর কিছু ছিল আর কি, যেটার সঙ্গে জড়িত ছিলাম। এখনও মোটামুটি টুকটাক সামাজিক কাজগুলো করি টোটালি। কখনকার বিপদ হয়, কখন কে, এইসব কাজ নিয়ে থাকি সব সন্তরে। মানুষের কষ্টটা সহ্য করতে হয় না, অন্তত গরিব মানুষের কষ্ট টোটালি আমি সহ্য করতে পারি না। তা অসহায় মানুষের পাশে থাকাটা আমার কাছে ভালো না। তো সেই ক্ষেত্রে থেকে এই যে চিঠি আদান প্রদানটা তো শুরু করলাম, যে বেশ ভালো, ইলেকট্রনিক চিঠি। হ্যাঁ, ইলেকট্রনিক চিঠিটা তো বেশ ভালোই লাগতেছে। তাহলে একটা কাজ করি, আস্তে আস্তে আমরা এই রিলেশনটা গভীর হয়ে গেল। তো আমি যেভাবে করি, সেন্ড করি, সেভাবে ও রিপ্লাই করে, মানে ও সোশ্যাল মিডিয়াতে করতেছে, আর আমি হচ্ছে লোকে ইনবক্সে দিচ্ছি, কারণ আমি তো ডাইরেক্ট করতে পারছি না, যে ওকে এইভাবে দিলে তো সবাই পাবলিক তো জেনে যাবে, এই জন্য ইনবক্সে সেন্ড করতাম, প্যারাগ্রাফ লিখতাম, চিঠি লিখতাম, মনের ভাষা যতটুকু দরকার আবেগ দিয়ে ওকে বোঝাইতাম, ভবিষ্যৎ বর্তমান এগুলো বোঝাইতে গিয়ে
আমি একসময় আস্তে আস্তে ওর প্রতি প্রচণ্ড উইক হয়ে যাই। উইক হওয়ার পরে যে আমি একটা ইট কাঠের মানুষ টোটালি, আমার ভিতরে প্রেম ভালোবাসা কিচ্ছু ছিল না, শুধু টাকা, কীভাবে টাকা ইনকাম করতে হয়, কীভাবে খরচ করতে হয়, কীভাবে ফ্যামিলি সাপোর্ট, এছাড়া আমার ভিতরে এ টু জেড কিছু ছিল না। কোনো মেয়ের সঙ্গ তো আমার লাইফে ছিল না, কারণ সময় কোথায়, সকালে বেরোতাম 8টা-10টা থেকে, ফিরতে ফিরতে 10টা-12টা, এই ফ্রেন্ড সার্কেল কাজ এদিক সেদিক করতে করতে সময় চলে যেত। পরবর্তীতে যখন এই মেয়েটা যখন আমার লাইফে আসলো 2 বছর আগে, তখন আমি মোটামুটিভাবে ওর জন্য বাঁচার চেষ্টা করলাম, যে দেখি ওকে নিয়ে নতুন করে বাঁচা যায় কিনা। ও যদি আমাকে সাপোর্ট করে বা আমি ওকে সাপোর্ট করি, তাহলে হয়তো বা বাঁচতে পারবো। যখন আমাদের ভিতরে যখন রিলেশনটা গভীর হয়ে গেল, তো আমি ফার্স্টে ওর সঙ্গে দেখা করতে আসতেছি। অনেক পোলাপান আমার সঙ্গে দেখা করতে দিতে চাইছিল না, যে তুই ওর কাছে যাস না, ভালো না, খারাপ, মানে সবাই টোটালি আমাদের এলাকার যত বন্ধু বান্ধব সার্কেল টোটাল যা আছে সবাই আমাকে নিয়ে হাসা ঠাট্টা। কারণ আমার সময়, আমি আবার একটা জিনিস, সেটা মূলত বিষয়টা তখন এর ভিতরে একটু বাদ পড়ে গেছে। বাদ বলতে কি, আমি হচ্ছে ওকে একটু ট্র্যাপ করছিলাম, যে আমার ভবিষ্যৎটা গড়তে গেলে তাহলে ওকে আমাকে টার্গেট করতে হবে, যাতে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি, আর ফোকাসটা যাতে ওই মেয়ের উপরে সবাই দেয়, কেউ যাতে বুঝতে না পারে যে আমি এগুলো কাজগুলো করতেছি। তো মোটামুটিভাবে মেয়ের উপরে ফোকাসটা দিছি। ফোকাসটা করার পরে সবাই ওইদিকে নজরটা দিচ্ছেন, যে ও তো যাইছে তাই ঘুরে বেড়ায়, মেয়েদেরকে নিয়ে আড্ডা বাড়ি যায়, যতটুকু কিছু দরকার ঘুরে বেড়ায়, পাতাবি টাতাবি করে বেড়ায়। তো ওই টার্গেটটা যখন ওদের দিকে ফলো করেছি, ফলো করার পরে ওরা ওই দিকটাই ফলো করছে। ওরা আর আমার ভিতরের সাকসেস যে বিষয়টা আছে, প্রতিষ্ঠিত হওয়ার কর্মের দিকটা ওরা বেশি ফোকাস করে নাই। যখন এই দিকটা যখন হয়ে গেছে, মানে ওর সঙ্গে মোটামুটিভাবে টোটালি আমাদের বন্ডিংটা খুব ভালো। কেউ কারোর সাথে মোটামুটিভাবে ওই যে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আস্তে 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 চিন্তা করলাম যে কী করতেছি আমি, চিনি না, জানি না, কোথায় বাড়ি, কোথায় ঘর, সোশ্যাল মিডিয়াতে পরিচয়, তাও রেসপন্স করে না। এই মেয়ের জন্য কীভাবে এতদিন অপেক্ষা করা সম্ভব, তাও একতরফাভাবে কি সম্পর্ক রাখা কি যায়। তারপরে ট্রাই করলাম যে দেখি, যখন সাপোর্ট করতেছে মেন্টালি এইভাবে করে, অবশ্যই একদিন না একদিন রেসপন্স করবে। তাহলে আমারও যখন কাজ আছে, তাহলে আমি আমার কাজগুলো করি, ওকেও সাপোর্টটা করি, ওইভাবে বুঝতে চেষ্টা করবে। যখন আমি স্টাবলিশ হয়ে গেলাম, একটা ছেলে তো 35, মানে 35 পর্যন্ত তো পড়াশোনা, চাকরি বাকরি, বা বিজনেস যেটা লেগেই যায়। তো চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যখন গ্যাপ পড়ে গেছে আমার লাইফে, এই যে অ্যাক্সিডেন্টের কারণে 3-4 বছর গ্যাপ হয়ে গেল। তো ওই 3-4 বছরে আমাকে নিজেকে আবার তৈরি করতেছে জিরো থেকে। তো জিরো থেকে যখন তৈরি করছি আমার নিজেকে, আমার তৈরি করতে করতে তখন ওকে যখন আমি পাইছি, তখন ও আমাকে বুঝাইছে যে আমরা দুজন একসাথে প্রতিষ্ঠিত হবো। ফ্যামিলি কিছু কথা কিন্তু চিন্তা করিনি, কার ফ্যামিলি কি কেমন, এই দেশে চিন্তা করিনি। ওই ইগোর কারণে, একটা মানুষের ভিতরে ইগো থাকে, কিন্তু ওই ইগোর কারণে মাঝে মাঝে মেন্টাল টর্চার করতে হতো। মেন্টাল টর্চার করলে মানে ওইটা বলার উদ্দেশ্য হচ্ছে কোনটা, যে তুই ইমপ্রুভ কর নিজেকে, আরও দরকার আছে তোর, কারণ তুই যে পথে যাচ্ছিস সে পথে পুরোপুরি অন্ধকার। এইটা আমরা সবাই বলি যে ছেলে মেয়ে সমান অধিকার, তো আমাদের বর্তমান এটা হচ্ছে পুরুষ শাসিত, নারী অধিকারটা কীভাবে দেবে না। তো ওই ক্ষেত্রে থেকে আমি ওকে চেষ্টা করছি নারী অধিকার দেওয়ার জন্য, যত কিছু দরকার আমি ওকে প্রায়োরিটি দিচ্ছি। যা করতে চাস, দেশের বাইরে যেতে চায়, বিজনেস করতে চায়, বা যা আছে, যতটুকু তোর লাইফ, তুই মরে গেলে তুই, বেঁচে থাকলে তুই, তো তুই নিজেকে নিজে তৈরি করে, আমি আমার নিজেকে নিজে তৈরি করি। একটা সময় যে যখন আমাদের ভিতরে যখন অ্যাডজাস্ট হবে, তখন খোদার কলমে যদি থাকে অবশ্যই আমাদের মিল হবে, আর না হলে দুজনের রাস্তায় আলাদা আলাদা। হয়তো বা তুই কাউকে নিয়ে থাকবি, আমি কাউকে নিয়ে থাকবো। প্রপোজটা করা হয় কখন? প্রপোজটা বলতে প্রথম আমি ওই ফার্স্ট টাইম যখন আমি দেখা করি, আমি হচ্ছে ও যখন পুরো সাইড, তারপরে একটু ঝামেলা টামেলা হয় আমার বিষয়, আমি যখন সহ্য না করতে পারছি, সবাইকে দিয়ে বলছি যে তোরা সবাই ওকে আমার নেগেটিভ বিষয়গুলো, মানে যত খারাপ দিকগুলো আছে সেগুলো ওকে বল, যাতে ও আমাকে ছেড়ে চলে যায়। কারণ ও যদি আমার লাইফের সাথে জড়িত হয়, কারণ আমি বেঁচে আছি না মরে গেছি সেটাই আমি নিজে জানি, আমার লাইফে কী হবে না হবে। তো যখন ওরা সবাই মিলে আরও বেশি করে মানে ওই কাজগুলো ওদের দিয়ে করাইছি। মানে বন্ধু বান্ধবদের দিয়ে তো গার্লফ্রেন্ডের কাছে ভালো কথা বলে। হ্যাঁ, আমি খারাপ কথা বলাইছি। কথা বলার কারণ আছে, যাতে ও আমার লাইফ থেকে চলে যায়। কেন? কারণ আমি চাইলে যে ওর লাইফটা নষ্ট হয়ে যাক আমার কারণে। মানে তুই লাইফ আসলে নষ্ট কেন হবে?
ওর লাইফ, ও ও যেভাবে ওর লাইফ স্টাইলটা আছে সেভাবে যদি আমি ওকে না রাখতে পারি, ওকে ওই যে যদি আর আমার লাইফে আসে দেখা যাচ্ছে ও বাসায় থাকলো বা যে কোনো একটা কিছু করলো, ওর সমস্ত মানে পা থেকে মাথা পর্যন্ত লাইফের যত কিছু সব কিছুর দায়িত্ব আমার। তো আমি যখন ওকে যতটুকু ওয়াদা করছি যে আমি ওকে এইভাবে করে রাখবো, সেই ওয়াদাটা যখন আমি ওকে রাখতে পারবো না, তখন তো আমার সঙ্গে ঝগড়া। তো প্রতিষ্ঠিত রাখতে পারবে না কেন? চাহিদা তো মানুষের অল্প বাড়ে। বাড়তে থাকে দিন। তার মানে তুই বলতে চাচ্ছ তার চাহিদা অনেক ছিল। হ্যাঁ, চাহিদা হয়তো বা ওই সময় চাহিদা ছিল না, সে 100 টাকাতে দিন কাটাইতে চাচ্ছে, দৈনিক সে 100 টাকাতে দিন কাটাতে যাচ্ছে। তো লাস্টে তাকে যখন আমি 1 লাখ টাকা টার্ন ওভার করলাম মাসে, যে তাকে আমি 1 লাখ, সে 100 টাকাতে দিন কাটাতে যাচ্ছে, তাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিন মানে মাসিক করবো, দেখি সে কি করে, তার মাথার ভিতরে কতটুকু টেন্ডেন্সি আছে, সে ফ্যামিলি সাপোর্ট করবে কতটুকু, বা তার ভবিষ্যৎ বর্তমান নিয়ে কতটুকু চিন্তা ভাবনা আছে। তো যখন দেখলাম যে সে উড়াধুরা খরচ করে, আচ্ছা করো, যদি 2-4-5 লাখ টাকা মাসে যদি ইনকাম করতে পারি, সেটা তো অবস্থা আছে, তুমিও কিছু করলো আমিও কিছু করলাম, হয়ে গেল। তো মোটামুটি ভালোভাবে কাটবে লাইফটা। প্রপোজটা ডেটটা কি? প্রপোজটা বৃষ্টির ভিতরে কোট করে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমার এই মেয়েটার সাথে রিলেশন, তো আমি ওকে ই করার জন্য। তো হঠাৎ করে আমি ওর বান্ধবীকে নক দিলাম, কারণ টোটাল সাইট তো আমার লক করে দিছে। যখন ব্লক করে দিছে, ব্লক করে খারাপ কথা শুনে শুনে না, খারাপ কথা বলতে কি, ওই আমি একটা পোস্ট করছিলাম আলাদা, যে যদি যদি কাউকে ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো চতুর্থ সাইড থেকে যা ভালোবেসে ভরাই দেবো। আবার একটা পোস্ট করছি, ওইটার ভিতরে আবার নিচে লিখছিলাম যে যদি তার প্রতি এতটাই ঘৃণা থাকে, তাকে অন্ধকারের ভিতরে ডাবাই দাও। তো আমাকে অন্ধকারের ভিতরে ডাবাই দিচ্ছে, হ্যাঁ টোটালি অন্ধকারের ভিতরে ডাবাই দিচ্ছে। আমি তখন বুঝতে পারছিলাম যে আমাকে ট্র্যাপ করা হচ্ছে, কারণ আমি ওকে বলছিলাম যে আমি তোকে ট্র্যাপ করছি, তুই আমাকে ট্র্যাপ করে নিস, কারণ আমি আমার ভবিষ্যতের জন্য তোকে করছিলাম, কারণ আমার পিছনে যেভাবে সবাই লেগেছিল, দরকার ছিল এটা আমার দরকার ছিল। সো না হলে এনগেজমেন্ট কেমনে হলো? এঙ্গেজমেন্টটা কেমন, এর ভিতরে যখন আমি কখনো আমার মনে হয় না যে আমি কাউকে কখনো ফুল দিছি আমার লাইফে। তো আমি ওর জন্য আমার পুরো রোডে, আমাদের বাড়ির সামনে পুরো রোডে ফুল গাছ লাগাইছি। হ্যাঁ, পুরো রোডে, সেটা সবাই জানে যে ফুল গাছ লাগাইছি কি জন্য, পুরো বাড়ি পর্যন্ত একবারে রাস্তা কমপ্লিট করে একবার বাড়ি আমাদের ফরিদপুর নগরকান্দাতে। তারপরে হচ্ছে যখন আমি বৃষ্টিতে ভিজছি টোটালি, আমার সাথে ঝামেলা হওয়ার পরে আমি দেখছি যে যদি ও ঝামেলা ও চিন্তা ভাবনা টেন্ডেন্সি ওর ভিতরে ছিল যে একটা ছেলে আসবে তাহলে ও ঝামেলা করতে পারে, তাহলে কি করনি, একটা পুলিশে একটা নগদে রাখি সে। হ্যাঁ, আমি টের পাচ্ছি। তো পুলিশে আবার বুঝতে পারতেছে, পুলিশের গাড়ি পিছনে বসা মানে রাখা, তো আমি বুঝতে পারতেছি যে ওরাই কাজগুলো করছে। হ্যাঁ, আমার তো মোটামুটিভাবে জানি আমার কিছু হইলে পরে আমার তো ব্যাকআপ আছেই অনেকেই, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও পুলিশের ভিতরে টোটালি। পরবর্তীতে যখন পুলিশ দেখছি তখন আমি হাসতেছি, আর বাইকটা পার্কিং করে আমি ফুল বৃষ্টিতে কীভাবে বাইকে করে ফুল আনা যায় বলেন, বাইকে টেপ দিয়ে এদিক সেদিক করে প্রায় আধা ঘন্টা, তারপর লেট হয়ে যাচ্ছে, রেস্টুরেন্টের লোকেশন ঠিক মতো পাচ্ছি না, কীভাবে একটু বললে হয়ে যায় গুলশান এততে বা নিকেতনে বললে হয়ে যায়, তো কথা ওইভাবে বলে না, অল্প একটু কথা বলে রেখে দেয়। এটা বাজেট অভ্যাস আমার, আমি এগুলো সহ্য করতে হয় না। আমার সঙ্গে ক্লিয়ার কথা বলতে হবে, মন খুলে কথা বলো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সঙ্গে বিট্রে 2 নম্বরই চিটাটি এগুলো করা যাবে না, আমি এগুলো পছন্দই করি না। পরে ও ফুল টুল নিয়ে যাওয়ার পরে বৃষ্টিতে ভিজে গেছি, তখন আমার কাছে মনে হয় কার্ডে প্রায় 10 থেকে 15 লাখ টাকা, 3-4 কার্ডে। আমার কথা, ও যা করতে চায় আমি ওইখান থেকে প্রিপারেশন নিয়ে আসছি, ও যা করতে চায় আমি ওকে তাই দেখবো যে ও কি করতে পারে। তখন ও আমাকে বলছে যে আমি এটা দিছি, আমি জানি না এই পেজ আমার না, এটা সেটা, ঠিক আছে, আমি একটা ট্যাব, একটা ফোন, ল্যাপটপ, তারপর একটা হেডফোন, একটা ওয়াচ, একটা ফোন, আইফোন, সব এগুলো তুমি গিফট করছো? সেগুলো আসছে, কিন্তু বলছে যে আমি এগুলো পাইনি, পাস নাই যখন, তাহলে আমি বার্গেটিং করবো কার সঙ্গে, ঠিক আছে বাদ দে, চলে সমস্যা নাই, গেছে আবার মানে এর মধ্যে তুমি ফোন, ল্যাপটপ, হ্যাঁ যা যা লাগে সব মেরে গিফট করছো? হ্যাঁ, তুমি এসে বলতেছে যে ভাই আমি তো এটা পাইনি, জানি না, এখন আমি তো কি করবো, এতগুলো টাকার জিনিস, ঠিক আছে 1-2 মাস ইনকাম করলে আবার হয়ে যাবে, বাদ দে, আমি বাদ দিতে বলছি, মানে সিম্পল বিষয় নিয়ে। আমার কথা হলো তোকে আমি চাচ্ছি না হার্ট করার জন্য,
রিল্যাক্সে তুই এগুলো করে আমি তো অন দ্যাট ডে ইউ প্রপোজ ফার্স্ট টাইম ওই যে বৃষ্টিতে ভিজলাম মিরপুর থেকে গুলশান। এনগেজমেন্ট হলো কেমন? হ্যাঁ সেটা বলছি, এর ভিতরে অনেক কাহিনী আছে আরো। এ তো বাদ শুরু। যখন যখন আমাকে ওইখান থেকে ফিরে দিল, আমার কাছে মোটামুটি 10 থেকে 15 লাখ টাকা ছিল কার্ডে। আমার কথা হলো ইচ্ছা মতো ওকে খরচ করাবো, যা মনে চায় দেখবো যে একদিনেও কী করতে পারে, কারণ আমি একদিন বাঁচতে চাই, বাঁচার মতো একদিন বাঁচবো। তো আমি যখন ওকে সাপোর্ট করছি বা ও কীভাবে চায়, তো আমি ওকে একদিন আমার সঙ্গে রাখবো, সঙ্গে রেখে দেখবো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করতে পারো, তাই ওকে দিয়ে করাবো। আমি কিচ্ছু বলবো না, জাস্ট আমি ওর পিছন থেকে বসে থাকবো বা ওর সঙ্গে সাপোর্ট করবো যতটুকু যা করে। আমি ওকে এটা ধরবে ওটা ধরবে এটা ই করবে না, আমি এগুলো না করবো না কিছু। ও যা করা করবে, আমি ওকে ট্রাই করবো আগে, দেখি ও কী করতে চায় বা কোন পজিশন টার্গেটটা। তখন আমাকে না স্বীকার করলো সব কিছু, না এগুলো আমার না, এটা সেটা। আমি ঠিক আছে, তাহলে আজকে আমরা ফ্রেন্ড, আমাদেরকে আর কখনো দেখা হবে কিনা? বললো হ্যাঁ অবশ্যই দেখা হইতে পারে। তো যখন দেখা হইতে পারে যখন বললো, তারপরে আমি একটু শিওর হলাম যে না, একটু ভরসা আমার ভিতরে আসলো, কনফিডেন্স আসলো যে হয়তো বা যখন বলছে একটা মেয়ে, তো মেয়েরা তো সবসময় তোরে চাপা টাইপের, আমরা মন থেকে সব কিছু বলে দিতে পারছি, কিন্তু মেয়েরা তো বলতে পারছে না এগুলা। ওরা ওদেরকে মানে একটা কথা বললে ওরা 10টা কথা বললে ওরা একটা কথার উত্তর দেয়। তো আমি ওইভাবে করে মেয়েদেরকে বুঝতে হবে তাকে। পরবর্তীতে আমি যখন বিল দিতে চাইলাম, আমি জাস্ট পানি খেলাম। আমার হচ্ছে ওই সময় মাইন্ডে লাগছে প্রচণ্ড আকারে যে তুই আমাকে ইনভাইট করে নিয়ে এসছিস, তুই আমার সঙ্গে জায়গায় বসা হয়েছিল কোথায়? নিকেতনে। তো নিকেতনে আমরা বসলাম, যে ওদের ফ্রেন্ডরাও ছিল। তখন কথা কাটাকাটি, মানে আমার শার্টটা পুরোটা শরীর ভেজা, কথা কাটাকাটি আমি বললাম যে অফচা গ্লোভসটাও তো তুমি করে বলি না, তখন আপনি করে বলছি। একটা মানুষকে সবসময় তোর যতই আপনজন হোক না কেন, ফার্স্ট টাইম যখন তার সঙ্গে পরিচয় হয় তখন তাকে ছোট হোক বা বড় হোক, তাকে তার মানে কি পুরো ব্যাপারটার মধ্যে এই সুন্দরী কন্যার সাথে তোমার ফেক অ্যাকাউন্টে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, ফার্স্টে ও বলতেছে ফেক অ্যাকাউন্ট, কিন্তু ওই আইডিগুলোই ও এখনো ইউজ করে, ওই আইডিগুলো একে ইউজ করে, কিন্তু আমাকে টোটাল সাইট থেকে ব্লক করা। কারণ আমি ওর ব্লক করে কেন? ইউ ইভেন্ট প্রপোজ, এবার এনগেজমেন্টও হয়েছে বলতেছো? হ্যাঁ এনগেজমেন্ট। কেন এনগেজমেন্টও হইলো কেমনে? ওইতে ফার্স্টে তো ওখানে দেখা হলো, যমুনাতে? না ইয়েতে আপনার নিকেতনে। ওকে। দেখা হওয়ার পরে ওখান থেকে ফুল টুল দিয়ে আমি খাবারের বিল দিয়ে এসে দেখলাম, যখন ও আমাকে বললো যে কি খাবেন, তখন অটোমেটিক আমার মাইন্ডে লাগছে যে আমি একটা মানুষকে ইনভাইট করবো, তখন অবশ্যই তার সাথে খেতে হবে, বসতে হবে বা সময় দিতে হবে। তো তারা মোটামুটি তাদের আবার বার্থডে পার্টি ছিল বোধহয় তার ফ্রেন্ড সার্কেলে। তো মোটামুটিভাবে তারা হচ্ছে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছে। তখন আমি বিরক্ত বোধ করতেছি, মানে যে আমি একটা মানুষ আসলাম, যে সবার টেবিলের ভিতরে বিচ্ছিরি একটা অবস্থা, তো এখন কি করা যায়? তো আমি বিল দিয়ে আমি একটু জাস্ট একটু পানি খেয়ে বললাম আপনারা কি খেয়েছেন, আমি আপনাদের বিল দিয়ে চলে যাচ্ছি। তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত, আমি তো কখনো মেয়েদের সঙ্গে আড্ডা দিতে যাইনি। তখন আমি বললাম তাহলে কীভাবে যাবো, আমার কাছে তো লিকুইড টাকা থাকে না, লিকুইড টাকা তো অবশ্যই রেস্টুরেন্টে লাগবে, হয়তো কার্ড পে করতে হলে চলে কার্ড দিয়ে পে করবো। তাহলে একটা কাজ করি কিছু, ও আমাকে বললো যে তাহলে তুই 4-5 হাজার টাকা তুই ক্যাশ টাকা পকেটে নিয়ে রাখ, আর হচ্ছিলো বাদ বাকিটা তুই হচ্ছিলো তোর তো অ্যাকাউন্টে আছেই, যদি লাগে কার্ড পাঞ্চ করে দিয়ে দিবি। তো কাজটা হলো উল্টা টোটালি। আমি যাওয়ার পর টোটালি এটা বিরক্তকর একটা বিষয়, এই পাওয়ার এদিক সেদিক ঝামেলা টামেলা। ঠিক আছে, আমি চাইছিলাম যে ওর সঙ্গে কথা বলা যায়, কিন্তু ওর বান্ধবী বা ফ্রেন্ডরা মিলে একটা সিনকেট তৈরি করার পরে আমি আস্তে বিরক্ত হয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি বাসায় গিয়ে যাওয়ার পরে যে আমি শুধু বললাম কোনটা, যে বাচ্চা 2টা ছেলে আমার সঙ্গে বিয়াদবি করলো, আমার খুব দেখতে ইচ্ছে করছিল ওদেরকে। তারপরে ওরা আবার আমাকে রিপ্লাই করছে ফ্রেন্ড, যে তাহলে আপনি অমুক জায়গাতে আসেন। তখন আমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমি কীভাবে বেরো? তো বললো যে আমি আসতেছি। সবাই বললো যে না এগুলো যাওয়া দরকার নেই, বিফিশার সাবজেক্ট একটা সিনকেট হতে পারে, দরকার নেই। তো আমি ওকে সরি টরি বলে চললাম, অনেক ধরনের সরি টরি ওই সময় সরি টরি বলছি, যে অন্যায় হয়েছে যখন আমাদের ফার্স্ট ডেটে। অন্যায় কি হলো? মনে হয় যে আমি খারাপ একটা সম্পর্ক দিয়ে তৈরি হয়েছে, আমি ওকে বাজে একটা কমেন্টস করছি, ও আমাকে একটা বাজে, আমার মাকে নিয়ে, হ্যাঁ মাকে নিয়ে একটা বাজে একটা কমেন্টস করছি তখন থেকে, কারণ আমার মাকে আমি সব থেকে বেশি পছন্দ করি পৃথিবীতে। এনগেজমেন্টে কে দিছিলেন? যখন এর ভিতর দিয়ে তো আমাদের রিলেশনটা চলছেই, তখন হট করে অসুস্থ হয়ে পড়ে। যখন আমি প্রতিষ্ঠিত তখন হচ্ছে আমি ওর কাছে আসবো দেখা করতে হবে। তারপর নির্বাচনের ঝামেলা এদিক সেদিকে আমাদের গেল, যাওয়ার পরে অনেকটা ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছি। আমি ওকে সময় নিয়েছিলাম যে আমি নির্বাচন পরে চলে আসবো, তাই আমি ওর কাছে আসছি। আসার পরে ওদের ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে
অসুস্থ তো আছেই। এর ভিতরে যে যত টাকা লাগে আমি বলছি তো বাইরে যাওয়া লাগে, দেশে বাইরে গেলে ভালো ডাক্তার দেখানো লাগে। যত টাকা দরকার আমার কাছে রিজার্ভ করা আছে, কোনো টেনশন করা দরকার ২, ৪, ১০, ২০ লাখ টাকা যদি লাগে আমি দিচ্ছি। আমি দিচ্ছি তুমি হচ্ছে হলো এটা করো। এইভাবে ওরে সাপোর্ট করো। তারপরে যতটুকু দরকার যদি না নিতে চাও তুমি খরচ করতে থাকো। আমি তোমাকে ব্যাকআপ হিসেবে এটা আমাদের বিজনেস ক্যাটাগরি কিন্তু ব্যাকআপ থাকে। একটা মার্কেটে ইনভেস্ট করার পরে তারপরে হচ্ছে একটা ব্যাকআপ থাকে। তো ওই বিজনেস ক্যাটাগরি আমার মাথায় তো সবসময় তো ঘুরপাক খায়। তো যখন মোটামুটিভাবে ওইভাবে চললো তখন আমার কাছে সাপোর্টটা ওইভাবে চাই। তবে মেন্টাল সাপোর্টটা বেশি চাইছে আমার কাছে, টাকা চায় নাই। টাকা তো ম্যানেজ করে রেখে দিচ্ছি। তো এখন পর্যন্ত কত টাকা গেছে ওর সাথে? হ্যাঁ, মোটামুটিভাবে ১০-২০ লাখ টাকা খরচ করে ফেলেছি, সত্য কথা। গার্লফ্রেন্ডের জন্য ১ বছরে ২০ লাখ? ২ বছর রিলেশন আমাদের ২ বছর, এই ৩ বছর লাস্ট ৩ বছর চলে। এটা কোনো বিষয় না। আমি মানে একটা লাইফ পার্টনার কি কি দিচ্ছ দাবি দাবি? কি দিছি ওই যে বললাম ফোনের কোনো হিসেব কিতাব নাই। এরপরে এঙ্গেজমেন্টে আসলো। ও আমার সঙ্গে দেখা করার পরে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের জুনিয়র সার্কেল যারা ছিল ওরা টোটালি আমার সঙ্গে দেখা করতে দেবে না, ওকে বিয়ে করতে দেবে না, খারাপ ভালো না এটা সেটা। ওর ক্যান্সার হয়েছে, টোটালি এলাকায় একটা অরাজকতার সৃষ্টি। রিলেটিভ বলেন বা ফ্রেন্ড সার্কেল বলেন যারা ছিল সবার কাছ থেকে আমি আলাদা। তখন ওরা আমার পিছনে লাগলো, আমাকে এখানে স্পট করে দিল মেরে। তারপর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। কেন? ওই যে তাদের পছন্দ না। তাই তোমার মাইরে দাগ বানালে? এইটা তো বিষয় যে কেন এগুলো করলো। তারপর হচ্ছে এলাকায় গিয়ে আবার দেখেন ওই ছেলে আবার কি করলো। তখন আমি বললাম যে ওই মেয়েটা কে নিয়ে তোরা এরকম খারাপ কেন কথা বলছিস? ওর সঙ্গে আমার যাই হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, যাই হয়েছে, ও আমাকে এঙ্গেজমেন্ট করছে, ওর পছন্দ হয়েছে, ওর সঙ্গে আমার রিলেশন ছিল, আমরা লং ডিস্টেন্সে একটা রিলেশন চালাই গেছি এতদিন। তো আমার লাইফে তো কখনো কোনো মেয়ে আসে নাই। তো এত মেয়ে তোদের সবার সার্কেল সবার ভিতরে আছে, কিন্তু কোনো মেয়ে তো আমার লাইফে আসে না এখনো। আমার ওইভাবে আমি ফিল পাইনি। তো ওকে দিয়ে যখন আমি পাইছি, ঠিক আছে তাহলে সেম টু সেম যখন হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, তাহলে আমি ওকে বিয়ে করতে পারি। বিয়ের ফার্স্টে তো আমি ওকে বিয়ের কথা বলছি। আমি ওকে গাড়ি মানে আমি ওকে বলছি আমার ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে। এগুলো তো আমার কাছে প্রসেস করে আছে। আমি ওর কাছে অফার করছি, ও বলছে যে ঠিক আছে দেবো, কারণ ও জানে যে আমার কাছে এগুলো তৈরি করা আছে। মানে যৌতুক চাইছো? না, মানে আমাকে এগুলো তৈরি করতে দেবে। ও আচ্ছা, তৈরি করতে দেবে। আমি টাকা পয়সা যত কিছু আছে সবকিছু আমি সবকিছু সাপোর্ট, মানে ওকে শো বানাই দিবে? সবকিছু তুমি করবা। তোমার মানে যদি ফ্যামিলি করতে চাও তাহলে গাড়ির ডিজাইন তো তুমি দেখবা, ওই ফ্ল্যাট ই করবো, ফ্ল্যাটটাও তুমি দেখবা, দেখে সবকিছু তোমার সেটা। আমি এর ভিতরে কিচ্ছু বলবা জানি, কারণ সংসার তুমি করবা আমার সঙ্গে, কারণ ভালো মন্দ তোমার দায়িত্ব। কারণ আমি এটা করে দেবো, তুমি এটা করবো, সেটা আমার পছন্দ হবে না, তোমার পছন্দ হবে না, সেটা আমার দরকার। ঠিক আছে, তোমার প্রায়োরিটি আমি তোমাকে দিচ্ছি। তোমাকে নারী অধিকার দেওয়া হয়েছে না, তোমাকে নারী অধিকার দিলাম। তো এক পর্যায়ে পরবর্তীতে আমার ওই ফ্রেন্ডরা বললো কি, ও এলাকা আসতেছে, তো বাসায় যাবেন, আমাদের বাসায় আসবে, গাড়ি একটা প্রাইভেট কার নিচ্ছি, প্রাইভেট খরচটা দিতে হবে, তো দিয়ে পাঠা মিষ্টিটা। আমি বললাম কিছু দিতে পারবো না, কিছুদিন আমি 2 লাখ টাকা খরচ করে আসছি, এখন আমি কীভাবে টাকা দেবো তোদেরকে? কেন টাকা দেবো? এই মিথ্যা কথা। তখন আমি বাইক থেকে চলে গেছি ওদের এলাকায়, গিয়ে যাওয়ার পরে দেখি যে এই অবস্থা। তো ছেলেও মোটামুটিভাবে বেশ একটা সুবিধা না। যখন দেখলাম পুরোটাই মিথ্যা কথা ওদের ভিতরে, যে এই মেয়েকে নিয়ে টোটালি আমাকে ট্যাপ করতেছে ওরা, যখন আমি এই বিষয়গুলো বুঝতে পারলাম না, তখন ভিতর থেকে একটা কামড় দিল যে যাদের ভবিষ্যতের জন্য কর্ম এদিক সেদিক, যারা অন্ধকারের ভিতর চলে গেছে, তাদেরকে আমি সাপোর্ট করে এই পজিশনে এনে দিচ্ছি। আমার পাশাপাশি রেখে সব পজিটিভ সাইডগুলো আমি ওদেরকে করে দিচ্ছি, ভবিষ্যৎটা দেখাইছি। তারা আজকে আমার সঙ্গে কি করলো? প্রথম এই যে এত প্রেম এত ভালোবাসা, প্রথম বিরহ বা বিচ্ছেদের সুর কখন বাজে? তখন আমাদের ভিতরে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এঙ্গেজমেন্ট, ও অসুস্থ যখন ছিল তখন আমি টোটালি কিচ্ছু মনে করিনি, ও যা ইচ্ছে তাই করুক। ও যদি বাঁচে তাহলে আমার জন্য ম্যান, আমি ওকে বাঁচাবো যে কোনো উপায় হোক, আমি ওকে বাঁচাবো, তাতে যত কিছু করার দরকার আমি সেটা করবো। এখন আমার ফ্যামিলিও জানে যে আমি এই মেয়েটাকে পছন্দ করি বা আমি ওকে বিয়ে করতে চাইছি, কারণ আমার ফ্যামিলি সবসময় চিন্তা করছে কি যে আমার ছেলেটা তো অন্তত বিয়ে করতে যাচ্ছে, বিয়েটা করুক অন্তত এই যে সেটেল হওয়ার জন্য প্ল্যান যখন করছে, এই যে বাউন্ডারি টাইপের ছেলেটা যা ইচ্ছে তাই ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে ইচ্ছে মতো টাকা খরচ করে। আর ও আমার লাইফে আসার পর থেকে আমি কোনো টাকা খরচ করি না,
তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই মানে সাইকেল টোটালি একই কথা। হয়েছেটা কি তোমার? হয়েছেটা কি, ওই মেয়ের পিছনে কেন এত টাকা নষ্ট করতেছো? দেন হাউ দ্য ফার্স্ট ইউটার্ন শি টুক, প্রথম ইউটার্নটা কেমনে নিল? যখন ওর সঙ্গে ও অসুস্থ থাকে তখন আমি আমার বিজনেসে আটা পরে ভাটা পড়ে, আমি টোটালি নর্মাল হয়ে যাই, কিচ্ছু ভালো লাগে না, খাইতে ঘুমাইতে, অসুস্থতা। একদিকে আমি নিজে অসুস্থ, একদিকে সব কিছু স্বপ্নগুলো যখন তৈরি করা মানে একদম হাতের নাগালে ধরলে হয়ে যায়, তখন কেন ঝামেলাগুলো লাইফে আসলো আমার? মানে এইভাবে চিন্তা করে দেখছিলাম যে আমার লাইফটা মনে হয় একদম অভিশপ্ত, কারণ আমি যা যা চাইছি টোটালি আমার কাছ থেকে সব চলে গেছে। এইগুলো যখন চিন্তা করলাম যে না, তাহলে আমি ওর কাছ থেকে ব্যাক করি, কারণ আমি চাই না যে ও সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে আমি চাইছি ও সুস্থ হোক, সুস্থ হওয়ার আগে আমি ওকে কিছু বলতে পারবো না, কারণ বললে যে কোনো একটা সমস্যা লাইফের হবেই, বাঁচবে না মরবে এগুলো নিয়ে চিন্তা করো। তাই আমি চিন্তা করছি যে টোটাল ওর দুনিয়া লাগাই দেবো ওর পিছনে, ওকে ফলো করো, যাই করো, সব কিছু পেজ করে প্রমোট করো, যত কিছু দরকার আছে সব করে ওকে 24 ঘন্টা আনন্দ তৈরিতে রাখ, মানে ওর ভিতরে যে ও একটা অসুস্থ এটা ফিল যেন না হয়। এইটা যাতে কোনোভাবে ফিল না হয়, আমি এই চেষ্টাটা সবসময় করাইছি। ভেরি গুড। কারণ একটা অসুস্থ মানুষকে যখন আপনি সাপোর্ট করবেন দেন তখন কিন্তু ও ওইগুলো ভুলে যাবে যে আমি অসুস্থ আছি। পরবর্তীতে এইভাবে চলার পরে হঠাৎ করে আমাদের লাস্ট কেমন থেকে হচ্ছিল আমার সঙ্গে দেখা, আমি ওর সঙ্গে বলছিলাম যে আমি আসবো, তো আমি যখন আমি তো মিথ্যা কথা বলি না কখনো, ও জানে। যখন ও আমাদের সঙ্গে যমুনাতে দেখা হয়, আমি ওকে বলছিলাম কোনটা, যে তুই যদি 1000টা মেয়ের ভিতরে যদি ভয়েস দিয়ে যদি কথা বলতে চাস তাহলে আমি তোকে চিনে ফেলাবো। তো সেটাও জানে যে যে কে কি কথা বলে না বলে সেটাও বুঝে ফেলায়, কিন্তু আমার ভয়েসটা সবই চেনে। তো আসার পর থেকে মোটামুটি এক প্রকার পাকলাম যে পাওয়ার সঙ্গে সঙ্গে এঙ্গেজমেন্ট করলাম, কোনো কথা হতো না, এঙ্গেজমেন্ট করলাম। ঠিক আছে, আমার কার্ডে মোটামুটি বেশ টাকা ছিল, আমি একটা রিং যেদিন ব্রেকআপের কথা গল্প বল, না এটা রিং কিনলাম, রিং কেনার পরে কেনার গল্পটা আমরা বলেছি, আমি ব্রেকআপের গল্পটা শুনি। ব্রেকআপ হলো বলতে কেমন, যখন আমাদের এঙ্গেজমেন্ট হলো তখন ও ছিল বাইরে যাবে, আমি এলাকা চলে গেলাম। ওই ঝামেলা এর ভিতরে অনেক ধরনের ঝামেলা হয়েছে, প্রশাসন থেকে পুলিশ প্রশাসন মিলে পোলাপান নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ওগুলো আমি কিছু মনে করিনি। তখন ও চিন্তা করছে যে এই ঝামেলাগুলো হয়েছে, তখন এই ছেলেটা হয়তো আমাকে রিভেঞ্জ নেবে। তা আমি ওকে বলছিলাম রিভেঞ্জটা পরে নিয়ে আগে সুস্থ হও, আগে নিজে সুস্থতা আগে, তারপর হচ্ছে তোমার যার উপরে যতটুকু রাগ আছে তুমি যাই হোক, আমি তোমাকে মাথা নত করে দেবো। তো যখন ও পুরোপুরিভাবে সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে ও হচ্ছে 5 নম্বর কেমন সময় ও চলে যাচ্ছিল ইয়েতে হজে, আমাকে বললো যে আমি হজে যাবো। হজে যাওয়ার কথা বললাম, ঠিক আছে আমি তোমাকে হজে নিয়ে পাঠিয়ে দেবো বা নিয়ে যাবো, টাকা লাগবে, ঠিক আছে আমি টাকা দিচ্ছি। চলে গেছে হজে। আবার না ওই ম্যানেজ ট্যানেজ করে করে নিয়েছে আর কি। পরবর্তীতে যখন করলো, আমি হচ্ছে আবার বললো দুবাইতে যাবে। আমি বললাম যে দুবাইতে আমার বিজনেসের কাজে একবারই যাবো না, দুবাইতে যায় না, ইন্ডিয়াতে আমরা একবারে ঘুরতে যাবো না সবাই মিলে। তো আমরা হয়তো বিয়েটা করে ফেলে, বিয়ের পরে আমরা হানিমুনে চলে যাবো না, দেশে আবার বিজনেসের কাজ হয়ে যাবে। ও এক পাকলামি, স্থির না, টোটালি স্থির না, পা মানে এখনো মাটিতে যে দাঁড়াবে স্থিরভাবে যে আমরা 5-10 মিনিট দাঁড়িয়ে থাকবো সেটাও পাবে না, অস্থির। তো চিন্তা করলাম যে তাহলে একটু স্থির হয়ে নেই, সময় নিই। এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমি বললাম যে দেখো, ওর ফ্রেন্ডদের বললাম আমরা একটু সময় নেই কেন, ও এখন স্থির না, এখন এঙ্গেজমেন্টটা করছে, আমি চাই না যে ওর সঙ্গে ডিভোর্সটা হয়ে যাক, তা একটু সময় নেই, আমরা নিজেদের গুছাই নেই, কারণ অগোছালো একটা জীবন আমাদের, এখান থেকে ইনভলভ করে আসতে গেলে একটু সময় আমাদের লাগবে অবশ্যই। তো তখন আমরা হচ্ছে একটু সময় নিলাম, তারপর আমাদের মোটামুটি চলছে, ফোন অফ, কথা বলে না, আবার ইন্ডিয়াতে চলে গেছে কার সঙ্গে না কার সঙ্গে। তো একটা ছেলে তো অবশ্যই যখন তার ফিয়েন্সি যখন অন্য ছেলেদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যাবে বা দেখা, ইন্ডিয়া থেকে অন্য ছেলে নিয়ে, হ্যাঁ অন্য ছেলে নিয়ে গেছে, সেটা আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আমি ওকে বলিনি, কিছু বলি না, যা হবে তো অসুস্থ গেছে কেমন বা টেস্ট করার জন্য, ঠিক আছে যাও। ফ্যামিলির কেউ না, ফ্যামিলি কেউ না। তো একটা আপনি যখন আপনার কেউ কাছের মানুষ যখন আপনাকে ছাড়া যদি কখন কোথাও যায় বা উইদাউট পারমিশনে, তখন তো অবশ্যই আপনার ব্রেনে একটা অ্যাট্রাক্ট হবেই। এবং মারাম সম্পর্ক বা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের বাদে আলাদা একজন পুরুষের সাথে, হোয়াট এভার হি ইজ ফ্রেন্ড, আমি শুধু জাস্ট ভয়েসটা শুনছি, ভয়েসটা শোনার পরে
আমি ওকে কিচ্ছু বলি নাই, জাস্ট কিছুদিন আগে আমি ওকে বলছি যে এই ছেলেটা কে ছিল, বললো ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড, হ্যাঁ। ফ্রেন্ড ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফ্রেন্ডের সঙ্গে গেছো যাইতেই পারো, এমন কিছু না তো, আমিও তো একটা মেয়ের সঙ্গে যাইতে পারি, কিন্তু খুব ইমার্জেন্সি হলে হয়তো বা যাইতে পারি, বা খুব দরকার হলে, না হলে তো আমি যাবো না। তো তুমি তোমার ইচ্ছা মতো, তাহলে আমার বিশ্বাসটা কোথায় থাকলো ভিতরে? তুমি যে আমার সঙ্গে, হার্ড রিপ্লাই, ওর হ্যাঁ। রিপ্লাই কে ছিল? ও আমাকে বললো যে পাবলিক প্লেসে সিনক্রেট করো না। ওকে, আমি পাবলিক প্লেসে কোনো ধরনের সিনক্রেট করিনি, কিন্তু ফোনে ইচ্ছা মতো ছাড়ছি। রাত্রে তখন কি বলছে, সে আনসার কি দিছে? না, কোনো ছাড়তে নেই। পরবর্তীতে তাকে আমি আবার নিয়ে গেছি, নিয়ে গিয়ে তার ওর বোনও আসছে। ওর সানডে নাইট কিন্তু ইন্ডিয়া ঘুরে আসলো। Anyway, তার মানে ওই দিনই ছিল কি লাস্ট দেখা? না না, এরপর আমাদের দেখা হয়েছে। ওই দিন তো ইন্ডিয়া থেকে তো আসলো, আসার পরে আমি ওর সঙ্গে দেখা করছি, দেখা করার পরে মোটামুটিভাবে ফার্স্টের দিন 60,000 থেকে 70,000 টাকা শপিং করে দিয়েছি ওকে, গোল্ডের আংটি। আমি ফার্স্টে যমুনাতে যাওয়ার পরে আপনার কানেরটা স্বর্ণ দেওয়া হয়েছে না হ্যাঁ স্বর্ণ আমি অলরেডি ওর জন্য 8-10 ভরি স্বর্ণ রেখে দিছি। আরো? হ্যাঁ রেখে দিছি। আপনার গলারটা, কানেরটা বাকি আছে, মানে হাতের গোলা, বিয়ের প্রিপারেশন, হ্যাঁ প্রিপারেশন টোটাল নিয়ে আছে। কিন্তু মেয়ে নেই, মনে নেই। কোনে হাওয়া হয়ে গেছে, কোনে হাওয়া গেছে, মানে কার সঙ্গে কি করবে না করবে সে নিজেও জানে না। মানে এখনকার ছেলে ব্রেকআপে কিন্তু বলছে যে এই কারণে ব্রেকআপ করতেছেন। ব্রেকআপ বলতে তো কোনো কিছুই বলে না, আমাকে টোটালি বকাঝকা করে। ওকে যখন আমি শপিং করতে যাই, আমি যখন শপিং করতে গেছি, আমি কিছু কেনাকাটা করিনি। ওকে কি করেছি, একটা কানেরটা নিয়ে গেছি, দেখা করতে যাবো তো ফার্স্ট, অনেকদিন পর দেখা হচ্ছে 3 মাস পরে, তাহলে কি করা যায়, একটা চেন নিয়ে যাই, একটা কানেরটা নিয়ে যাই, একটা নিয়ে যাই, বেস্টেস, হ্যাঁ এগুলো নিয়ে যাই। তাহলে এগুলো তুমি একটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে আছো, তোমাকে যে ছেড়ে দিল কারণ ছাড়া, তোমার কাছ থেকে চলে গেল, এনগেজমেন্ট ভেঙে দিল, অস্বীকার করলো। এই যে পুরো ঘটনাটা ব্রাদার্স, এর মধ্যে যারা দেখতেছে তাদের যদি শেখার কিছু থাকে কি এসে বলে না? যার লাইফটা তাকে ভাবতে হবে। আর যে বিষয়গুলো তার কর্মফল, যে চলে যাবে তার তো কর্মফল। এটা আমি আপনাকে যতটুকু করার না, আপনি যদি 5 টাকা, আপনার অ্যাবিলিটি আছে 5 টাকা, আমি যদি আপনাকে 10 টাকা অ্যাবিলিটি তৈরি করে দিই, তাহলে তো আপনি অবশ্যই এরকমটা করবেন। মানে যোগ্যতার চেয়ে বেশি কাউকে দিলে ভেজালটা হ্যাঁ ভেজালটা অটোমেটিক। বাহ বাহ বাহ, খুব চমৎকার একটা জিনিস শিখলাম। আমিও খুব চমৎকার জিনিস শিখলাম। আপনি কারকে প্রায়োরিটি দেবেন, কতটুকু দেবেন, সেটা আসলে একটু জাজ করে দেওয়া উচিত। ভালোবেসে অন্ধের মতো সবকিছু বোধহয় করা ঠিক না। অন্তত আবেগ দিয়ে সবকিছু চলে না, বাস্তবতা বলতে একটা কথা আছে। এই বাস্তবতাটা ভেবে কিছুটা গ্যাপ রাখছি। আমি চাইলেই তো ওকে এখন গাড়ি বাড়ি সবকিছু প্রসেস করে দিয়ে দিতে পারি, কিন্তু দেন আমাকে যে পরবর্তীতে করবে না, ডিনাই করবে না, বা অন্য কোনো ছেলে পেলে বা অন্য কোনো হলে ভালো বেটার অপশন পেলে ও যাবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? বা আমি বা কোনো বেটার অপশন পেলে যাবো না, এরকম কোনো গ্যারান্টি আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সেট আপ না হওয়াতে আজকে আমরা দুজন দিক আর যদি জন আর দুটি বদ দুটি দিকে গেছে। এনি ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আই লাইক তোমার সাথে কথা বলে, খুব ছোট মানুষ, কথা বলে ভালো লাগছিল। তুই যখন আমাকে ইনবক্স করলে যে ভাই এইভাবে পুরোটা দিয়ে ভালোবাসি এবং আমার ভালোবাসা কেমন করে ধ্বংস হয়েছে আমি জানি না, আমি নিজেও জানি না কেন, কি কারণে, আমার কাছে খুব অদ্ভুত। অন্যায়টা কোথায়? আমাকে বলতে হবে যে অন্যায়টা তোমার, এই অন্যায়টা হচ্ছে তুমি এই মেয়ের সঙ্গে কথা বলছো, তুমি ড্রাগ এডিক্টেড, বা তুমি প্রতিষ্ঠিত না, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি কথা বাদ, বর্তমান যুগে ফ্যামিলি চলে না এগুলো। আমি এটা তারপরে বলতে হয় যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, সব কিছু মিলে না, তুমি বলতেই তো হবে যে তোমার এটা দোষ বা এটা তোমার এই ফলটা আছে যে তুমি এটা করছো। একটা মানুষের ভিতরে যখন পরিপূর্ণ 100%, যখন 110% যখন সে পিওর থাকে, তখন তার ভিতরে ওই মানুষটার দিকে ব্যর্থতা থাকে। কারণ ওর ভিতর থেকে ও চিন্তা করে যে ও 100% ওর নিয়েছে আমাকে ফুলফিল, ঠিক আছে, তাহলে আমাকে 100%। কেউ এক পা গেলে আপনি আরেক পা গাবেন, কেউ হাঁটু সমান পানিতে গেলে আপনি গলা সমান পানিতে যাইতে পারবেন, কিন্তু কেউ ডাঙায় আর আপনি গলা সমান পানিতে, এই সম্পর্ক ঠিক না, এটা ঠিক না। এইটাই তো হয়েছে আমাদের ক্ষেত্রে। আমি ওকে আসসালামু আলাইকুম।